এই এখানে আমার বাড়ি, এখানে না আমার বাড়ি ছিল না, জমি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি খুবই এক্সাইটেড। আমি ইউটিউবে রাজশাহীর অতি নিকটে চর খিদিরপুর এবং চরখানপুরের ভিডিও দেখেছি, আর সেটি স্বচক্ষে দেখার উদ্দেশ্যে ট্রেনে চড়ে রওনা হয়েছি। ট্রেনের জানালা দিয়ে আম ও শান্তির শহর রাজশাহী দেখতে দেখতে আমরা রওনা হইলাম। আজ আমি দেখাবো পদ্মার চরখিদিরপুর ও চরখানপুরের যাবতীয় কিছু, কিভাবে যাবেন, কেমন খরচ হবে এবং কত সময় লাগবে ইত্যাদি। এছাড়া চরখানপুর ও চরখিদিরপুর কি, কেন ম্যাপে চরখানপুর লিখে সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, সেটি সম্পর্কে আপনাদের এক্সপ্লোর করব। আমরা রাজশাহী ট্রেন স্টেশনে পৌঁছাবার পর সেখানে 12:30 বেজে যায়। অনেক দূরে গিয়ে সেখান থেকে চলে আসতে হবে, তাই তাড়াহুড়া করে একটি অটো গাড়ি নিয়ে পদ্মার ঘাটের উদ্দেশ্যে রওনা হই। ভাড়া নিয়েছিল 30 টাকা। এরপর আমরা পদ্মা গার্ডেন থেকে নেমে পদ্মা ঘাটের উদ্দেশ্যে রওনা হই। 30 সেকেন্ড হাঁটতেই সেখানে 2টি নৌকা দিয়ে বানানো একটি সেতু দেখতে পাই। ভাবলাম কর্তৃপক্ষ বোধহয় মানুষের কল্যাণে এটি তৈরি করেছে। কিন্তু সেটি পার হয়ে উপরে উঠতেই দেখতে পাই একটি ছাবরা ঘরে 2জন লোক বসে আছে। বুঝতে পারলাম তারাই এটি তৈরি করেছে। এর বিনিময়ে জন প্রতি যাতায়াত 5 টাকা হারে ভাড়া গ্রহণ করছেন। যাই হোক, তাদের কাছে আমরা চরে ঘুরে বেড়ানোর সম্পর্কে একটি তথ্য চাইলাম। তারা আমাদের জানালেন আপনারা গেলে ওখান থাকতে হবে, আজকে ফিরতে পারবেন না। একটু হতাশ হলাম, কারণ আমাদের তো আজকেই ফিরতে হবে। যাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলে তারা বললেন সামনের ঘাটে নৌকা আছে। কৌতূহলবশত তাদের কাছে জিজ্ঞাসা করলাম ভাড়া কেমন নিতে পারে। তারা আন্দাজ দিলেন
যাওয়া এবং আসা বাবদ 300-400 টাকা নিতে পারে। যাই হোক, আমরা সামনে এগুলাম। বন্ধুরা, এইমাত্র আমরা চলে আসছি পদ্মার পাড়ে। এই যে আমরা যদি আপনাদের পদ্মার পাড়ে, রাজশাহী যে পদ্মার পাড়ের যারা ঘুরতে আসে বন্যার সময় অথবা যখন পানি চলে আসে, এখানে অবশ্যই রাজশাহী শহরের অনেকে এখানে ঘুরতে আসে। তো আমরা আপনাদের সেটুকু দেখালাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার বা একটু বিনোদনেরও জায়গা রয়েছে। তো আমরা এখন রওনা হচ্ছি চর খিদিরপুরের উদ্দেশ্যে, বা চরখানপুর যেটাই বলেন। এখানে আসলে আমরা গুগলে সার্চ করলে পাই চর খিদিরপুর, আর এখানকার লোকেরা সেটাকে বলে হলো চরখানপুর। তো এখানে একটু সমস্যা আছে, তো দুটাই আপনাদেরকে আমি বললাম। তো আমরা এখান থেকে দেখালাম, দেখেন রাজশাহী শহর থেকে এই যে বিল্ডিংগুলো খুব বেশি দূরে না। তো এখান থেকে আমরা যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এবং লোকেশন বোঝাচ্ছি। এখানে যে একটু আগে যে নৌকাটা পার হলাম আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো জনপ্রতি 5 টাকা। জনপ্রতি 5 টাকায় যাওয়া এবং আসা উভয়, মানে শুধু যাওয়ার জন্য না, আমরা যখন ব্যাক করব সেটা ফ্রিও তারা রেখে দিয়েছে। আমরা দুজন আসছি, 10 টাকা দিয়েছি। তো তো সহজ কথায় বলতে গেলে একজন আসলে 2.5 টাকা, ব্যাকে গেলে 2.5 টাকা, 5 টাকা। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আপনারা সাথেই থাকবেন। আশা করি আমরা সর্বোচ্চ ভালো ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব চরের মানুষের জীবনযাত্রা। তো দেখেন আমরা এখানে আছি। এখানে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি, সেটা হলো আমাদের সাথে যে যাত্রী আছে আমার মামু, সে জানাচ্ছে যে এখানে কিন্তু ফেরার শুধুমাত্র একটাই পথ, প্রবেশ পথ একটি, ফেরার পথ একটি। আমরা এখানে একটু আসতে দেরি হয়ে গেছে, এখন জহরের আজান দিচ্ছে। তো হয়তো আমাদের ফিরতে একটু সময় লাগতে পারে বা রিক্সি হয়ে যেতে পারে। তারপরেও আমরা চেষ্টা করছি ভিউয়ার্স বা আমার বন্ধুদের দেখানোর জন্য যে আসলে এখান থেকে এত দূর আসার পরে তার ফিরে যেতে চাচ্ছি না। তো যাই, আমরা তো অবশেষে পদ্মার পাড়ে চলে আসলাম। আমরা অবশ্যই এই জীবন মানুষের কিভাবে পার হচ্ছে বা এখানে মানুষের কর্মজীবনটা কি, আমার যেটা মনে হচ্ছে যে আমরা যেটা ফিল করতে যাচ্ছি সেটা হলো বাংলার বুকে এক হ্যাঁ অবশ্যই নদীর পার। এখান থেকে অনেক শুধু মরুভূমি, কাশবন, আপনাদের এমন কিছু জায়গা দেখাবো, আসলে আপনারা দেখে বুঝতে পারবেন না যে এটা আসলে বাংলাদেশের কোনো একটা জায়গা। আরো বিশেষ করে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা যে চরে যাচ্ছি, চরের পরে যে গ্রামটা, এই গ্রামের পরে আর কোনো বাংলাদেশে আর কোনো গ্রাম নেই। এটা বর্ডার এরিয়া। তো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো গুগলে সার্চ করলে অবশ্যই আপনারা দেখবেন চর খিদিরপুর, আর যদি আপনারা লোকমুখে শুনতে চান সেটা হলো চর খান। তো দেখি, কথা বলে দেখি কি অবস্থা হয়। আমরা ঘাটে পৌঁছে কয়েকটি নৌকা ও একটি ঘরে কয়েকজন লোক দেখতে পেলাম। সবাইকে মাঝি মনে হলো। তারপর তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবে। আমরা সন্ধ্যায় ফিরে আসলে তারা পার করে দিবেন। কথাটি শুনে আশ্বস্ত হইলাম। ভাড়া জিজ্ঞেস করতেই তারা জানালেন আসা ও যাওয়া বাবদ 200 টাকা দিতে হবে। অবশ্য তেল খরচের যুক্তিও দাঁড় করালেন। যাই হোক, যা শুনেছিলাম তার চেয়ে তো কম। এরপর আমি একটু বার্গেটিং করে 150 টাকা বললাম, কিন্তু তারা রাজি হইল না। পরে তাদের কথায় রাজি হইয়া রওনা দিলাম। তাছাড়া তো আমাদের হাতে বিকল্প কোনো পথ ছিল না। পরে আমাদের সাথে কয়েকজন চরের লোক উঠল। তাদের কাছে 20 টাকা করে আসা যাওয়া ভাড়া নিলেন। সেই হিসাবে আমাদের কাছে ভাড়াটা একটু বেশি মনে হলো।
যাই হোক, আমরা নৌকায় চড়ে চরে রওনা হই। আমাদের সাথে 70 ঊর্ধ্বে একজন বৃদ্ধ লোক ছিল। নৌকা নিচের দিকে নামাতেই ধাক্কা খেয়ে বৃদ্ধ লোকটি নিচে পড়ে গেলেন। পরে সমস্যা নেই, পরে তো সে অসুস্থ হয়ে যাবে। কি মাছ পাওয়া যায় ভাই? শুধু বালি? হ্যাঁ। শুধু বেলে মাছ। এখানে পানি ধরবে কতদিনে? পানি আসবে? এই বেঁচে গেল। हमरे हाँ हाँ। ওই 5000 টাকা পানি চলে আসো। এরপর আমরা নৌকায় চড়ে আমাদের সহযাত্রীর সহিত কথা বললাম, তাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম। তাদের জিজ্ঞেস করলাম, আপনাদের ওইখানে কোনো বিদ্যালয় নেই? তিনি বললেন, মসজিদ ভিত্তিক লেখাপড়া করানো হয়, এছাড়া কোনো বিদ্যালয় নেই। তাহলে আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়া করান না? জবাবে তারা বললেন, যাদের একটু সামর্থ্য আছে বা লেখাপড়া করাতে চায় তারা রাজশাহী শহরে রেখে দেয়, বাকিরা একটু আড্ডু পরে গরু চড়ায়। বললাম, এখানে নির্বাচনের সময় ভোট গ্রহণ হয় কিভাবে? তারা জানালেন, আমাদের চরেই ভোট ক্যাম্প স্থাপন করা হয়। আপনাদের এই ফাঁকা চরে ডাকাতি হয় কি? তারা জানালেন, আগে হতো, এখন হয় না। এরপর তাদের জিজ্ঞেস করলাম, আপনাদের মেম্বার চেয়ারম্যান নেই? তারা বললেন, আছে, তারা এখানে থাকে না, রাজশাহী শহরে থাকে।
যাই হোক, কথা বলতে বলতে নৌকাটি তীরে পৌঁছালো, কিন্তু তীরে পৌঁছেই বিপত্তির শুরু। আমাদেরকে পানিতে নেমে তারপর ডাঙ্গাতে যেতে হবে। নৌকা কিনারায় চাপলো না। আমরা যথারীতি জুতা খুলে পানিতে নেমে পড়লাম। কষ্ট মানে এখন তো আমাদের দেখতে হচ্ছে যে পানিতে নামতে হচ্ছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ধর, আমি একে পিছনে। তাহলে এই লোকটাকে ভাইরাল করছে আমার তাহলে এটা ভাইরাল করে দেওয়া তো আসলে আমাদের কাজ না, এগুলো আপনাদের কাজ। আমরা আপনাদের মাঝে দেব, আপনারা দেখবেন এইভাবে কি রকম জনজীবন পার হচ্ছে, আপনাদের এত কষ্টদায়ক জীবন। এই রাজশাহী আবাসিক এলাকার পাশেই পদ্মা গার্ডেন। এই পদ্মা গার্ডেন থেকে এখানে যে ঘাটটা, যে ঘাট, এই ঘাটটা কি ঘাট বললেন? এটা কি ঘাট বললেন ভাই? উপরে এটা হলো আপনার মিডল না, উপরে ঘাটটা খানপুর বর্ডার। লোকটাকে নামে ভাই আপনারা করার টাইম আসবে, আপনারা তো আসবেন এখানে। হ্যাঁ, আমাদের এখানে এ চরে আমরা লোক টুরিস্ট নৌকা শুধু ইশারা করবেন। আমি এবার আমরা থাকবো। হ্যাঁ, আমি নেবো না, আমি প্রস্তুতি নেবো না। আমি এটা জুতা রাখি আসবে। এই বৃদ্ধ চাচাকে একটু নামায় দেন, সে তো এই যে আমি আসছি। এই যে বাবা লুঙ্গি ভিজে গেল, কষ্ট। হ্যাঁ, এটা কি এর মধ্যে বাজার নাকি? আপনার দোকান আছে? তাহলে এত বাজার? ও, বাড়ির বাজার। আপনাদের ওখানে কোনো দোকান নাই? সিগারেট। বৃদ্ধ লোকটি নেমে পড়লেন। আমাদের সাথে থাকা লোকেরা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ লোক চরখানপুরের দিকে রওনা হইল, আর বৃদ্ধ লোক সহ দুজন চরখিদিরপুরের দিকে রওনা হলেন। আমাদের সাথে কথা হয়েছিল চরখানপুর লোকেদের সাথে যাওয়ার, কিন্তু ওই 70 ঊর্ধ্ব বৃদ্ধ লোকটি আমাদের ডাকলেন এবং জানালেন, বাপ, আমারে ছেড়ে যাস না, আমাকে বাড়িতে দিয়ে আয়। লোকটি আত্মনাদে তার পিছনে না গিয়ে পারলাম না। অবশেষে তাদের সাথে আলাপ করতে করতে বৃদ্ধকে এগিয়ে নিয়ে গেলাম। দর্শক, আমরা এই মুহূর্তে যে আছি একদম মরুভূমি। আমার মনে হচ্ছে যে আসলে আমি মরুর অঞ্চলে যাইনি কখনো, কিন্তু এটা না দেখলে মরুভূমি বোঝা যেত না। এই যে চাচা যাচ্ছিলেন, আমাদের সামনে যে চাচা যাচ্ছেন, তো ওনার সাথে একটু কথা বলবো। তিনি অত্যন্ত বৃদ্ধ মানুষ, প্রায় 70 ঊর্ধ্বে বয়স হবে। তো উনি যেতে পারছিলেন না, ওনাকে সাহায্য করছিলেন একজন, ওনার হাতের লাঠি একজন নিয়ে যাচ্ছেন। তো আমরাও তার পিছু হাঁটছি। তো দেখতে চাচ্ছি কিভাবে যায়। তারপরও আমাদের যেটা মনে হলো যে চাচা হয়তো একা যেতেই পারবেন না, তো আমরা তার সাথে যাওয়ার চেষ্টা করছি। দেখেন একদম নিচে বালুতে পুড়ছে, একদম পুড়ে যাচ্ছে। দেখেন বালুর অবস্থা, দেখেন একদম সাদা সাদা জলরাশি, বালু একদম পরিষ্কার। দেখেন রোদের দিকে মনে হচ্ছে আগুন, দূরে তাকালে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। তো এখানে বর্তমানে দেখেন প্রায় তাপমাত্রা দেখাচ্ছে, দেখে নেই। মোবাইলের ডিসপ্লে দেখাটা এখন খুব কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কাকা, এই রোদের মধ্যে আপনি রওনা দিয়েছেন কেন? আপনি হয় সকালে যাবেন, না হয় বিকালে যাবেন। আমাদের দেখা দেখি রওনা দিয়েছেন, ওখানে বসেছিলেন, ওই আমাদের পাইছেন, তারপর রওনা দিয়েছেন। ওই যে দূরে ধুলার ইয়ে হচ্ছে মনে হচ্ছে নাকি? ওই গাছতলায় যাবেনি? ও, আপনাকে সাথে না নিয়ে গেলে তো আপনার তো যাওয়া কঠিনই প্রায়। আমরা ওইদিকে যেতে চাইছিলাম, কিন্তু আপনার পরিস্থিতি দেখে এদিকে না এসে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বর্ডার। ও আচ্ছা, এখানে কয়টা বাড়ি আছে?
আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে। আহ, আপনার এই সময়টা না আসাই ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার ভাই না? হইল পথের মধ্যে তার সাথে অনেক আলাপ আলোচনা হইল। লোকটি পরিবার সম্পর্কে জানতে চাইলে লোকটি বলে, আর বলিস না বাপ, আমার 11 জন গেছিলেন ছেলে কোথায় মেয়ে। আপনি? বাজারে? বাজারে বাজার করতে? না, তাহলে? আচ্ছা, মোবাইল, হ্যাঁ হ্যাঁ। ও, মোবাইল আনতে গেছিলেন? মোবাইল আনছেন? নষ্ট হয়ে গেছিল নাকি? কাটতে দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আপনার বাড়ি? এই যে গরম, এই গরমে আপনি থাকেন কি করে? হাত ধরে যান। বাতাস আছে তাও।
দর্শক, আমরা এই মুহূর্তে যে আছি একদম মরুভূমি। আমার মনে হচ্ছে যে আসলে আমি মরুর অঞ্চলে যাইনি কখনো, কিন্তু এটা না দেখলে মরুভূমি বোঝা যেত না। এই যে চাচা যাচ্ছিলেন, আমাদের সামনে যে চাচা যাচ্ছেন, তো ওনার সাথে একটু কথা বলবো। তিনি অত্যন্ত বৃদ্ধ মানুষ, প্রায় 70 ঊর্ধ্বে বয়স হবে। তো উনি যেতে পারছিলেন না, ওনাকে সাহায্য করছিলেন একজন, ওনার হাতের লাঠি একজন নিয়ে যাচ্ছেন। তো আমরাও তার পিছু হাঁটছি। তো দেখতে চাচ্ছি কিভাবে যায়। তারপরও আমাদের যেটা মনে হলো যে চাচা হয়তো একা যেতেই পারবেন না, তো আমরা তার সাথে যাওয়ার চেষ্টা করছি। দেখেন একদম নিচে বালুতে পুড়ছে, একদম পুড়ে যাচ্ছে। দেখেন বালুর অবস্থা, দেখেন একদম সাদা সাদা জলরাশি, বালু একদম পরিষ্কার। দেখেন রোদের দিকে মনে হচ্ছে আগুন, দূরে তাকালে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। তো এখানে বর্তমানে দেখেন প্রায় তাপমাত্রা দেখাচ্ছে, একটু দেখে নিই। মোবাইলের ডিসপ্লে দেখাটাও এখন খুব কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কাকা এই রোদের মধ্যে আপনি রওনা দিয়েছেন কেন? আপনি হয় সকালে যাবেন না হয় বিকালে যাবেন। আমাদের দেখা দেখি রওনা দিয়েছেন, ওখানে বসেছিলেন, ওই আমাদের পাইছেন তারপর রওনা দিয়েছেন। ওই যে দূরে ধুলার ইয়ে হচ্ছে মনে হচ্ছে নাকি? ওই গাছতলায় যাবেনি? ও, আপনাকে সাথে না নিয়ে গেলে তো আপনার তো যাওয়া কঠিনই প্রায়। আমরা ওইদিকে যেতে চাইছিলাম, কিন্তু আপনার পরিস্থিতি দেখে এদিকে না এসে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বর্ডার। ও আচ্ছা, এখানে কয়টা বাড়ি আছে? আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে। আর কি, আচ্ছা এই আর আশপাশে যে দুধু কোথাও কিছু দেখা যাচ্ছে না সামনে? এখানে মানে আপনাদের পাড়ার সামনে ঘর বাড়ি আছে? একজন আরেকজনকে তো বহন করে নিয়ে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। আপনার এই সময়টা না আসাই ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার ভাই না?
আছি, আপনার সাথে আছি ইনশাআল্লাহ আপনাদের ওখানে। কোথায় গেছিলেন, কোথায় আপনি? বাজারে? বাজারে বাজার করতে? না, তাহলে? আচ্ছা, মোবাইল। হ্যাঁ হ্যাঁ, ও মোবাইল আনতে গেছিলেন। মোবাইল আনছেন? নষ্ট হয়ে গেছিল নাকি? কাটতে দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার বাড়ি। এই যে গরম, এই গরমে আপনি থাকেন কি করে? আমার ধরে যান, আমাকে ধরে। জাহাঙ্গীর, ভাইকে তো তাড়াতে বল। আর এটা এটা নে। বাতাস আছে, তাও বাতাস থাকার কারণে একটু ভালো করে দেখে শট নিতে হবে। ভালো দেখে দেখে থামবেন। আমি বললো থাকি যাও, বুঝলে না? দেখে এত দূরে এই চরাঞ্চল অবস্থা দিয়ে পানি খাবেন? না না, শ্বাসকষ্ট, একটা শ্বাসকষ্ট আসে এখন এই মুহূর্তে। যদি পানি দেওয়া যায় তাহলে কাকার শ্বাসকষ্টটা আরো বেড়ে যাবে, শ্বাসকষ্টটা বেড়ে যাবে। সেই ঘাটটা পদ্মা গার্ডেনের পরে যে ঘাট আছে, সেই ঘাটটা পার হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় আমরা কত সময় হলো, এস্টিমেট 40 মিনিট হবে। আমি তো আছি, আপনাকে দেখে যাবো না ইনশাআল্লাহ। আপনাকে 40 মিনিট পর্যন্ত হাঁটছি, তারা সবাই এখানে আছে। এখনো কোনো গ্রাম পাওয়া যায়নি। আপনার পরিস্থিতি দেখে দেখলাম যে এদিকে আসি। মাথায় ছাতা ধরবো? বসেন, আপনি একটু বসেন, বসেন 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 একটু। প্রিয় ভিউয়ার্স, এবার আমি আপনাদের এমন একটি জায়গাতে চলে গেছে না? আচ্ছা, এখানে কোনো তার কাটা বেড়া টেরা দেওয়া আছে? আছে। একদিন লেগে যাবে।
বালুচর শেষ করে একটু উপরে উঠতেই চাচা প্রায় আধমরা। আমরা তাকে কিছুটা সময় বিশ্রাম নিতে বললাম। আমাদের সাথে থাকা ছাত্রী ধরে দাঁড়িয়ে রইলাম। চাচার বিশ্রাম শেষে তার অনুমতি নিয়ে আবারও চাচাকে নিয়ে রওনা হলাম। অবশেষে ভাই নিয়ে যান। চড়াই উত্তরায় পার করে চাচার নাতি বাড়ি পৌঁছে গেলাম। এই যে লাঠি। এখন দিয়ে দে কাকা, তাহলে চলে গেলাম আমরা। থাকেন, আমরা অনেক দূরে যাব। চাচার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলাম।